ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ ডিগ্রি কোচিং সেন্টারে। তো স্টুডেন্ট, সামনে তোমাদের পরীক্ষা, চাকরির পরীক্ষার জন্য জিকে একটা পার্ট। আজকে তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট জিকেগুলোকে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে যাচ্ছি। আজকে যে জিকে সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, এই জিকেগুলো ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের একটা জিনিস বলি, যেটা মনে হতে পারে যে এই জিকেগুলো একটু অড লাগছে, অর্থাৎ তোমরা পড়োনি। এই জিকেগুলো এক্সাম থেকে কালেক্ট করা হচ্ছে, এক্সামে দিচ্ছে, এবং এক্সামের সামনে দিতে পারে এমন কিছু জিকেও কালেক্ট করা হচ্ছে। এগুলোকে অড বলে মনে হবে। জিকে তো তোমরা বই থেকে পড়বে, কিন্তু কোনগুলো ইম্পর্টেন্ট সেটা জানার জন্যই তোমাদের এই ক্লাস। যে ভিডিওগুলো দেবো, এই ভিডিওর যে জিকেগুলো, এগুলো পরীক্ষাতে চলে এসেছে, এই জন্য এইগুলোকে একটু অর্ডার বলে মনে হচ্ছে। কিছু প্রশ্ন আছে ওয়ান টাইমার, যেগুলো একবারই আসে, ঠিক আছে? তোমাদেরকে চিনতে হবে কোনটা ওয়ান টাইমার, কোনটা একের বেশি অধিক আসছে। তো এই ধরনের প্রশ্নগুলোকে চেনানোর জন্যই আমার জিকে সিরিজটাকে লঞ্চ করা। কন্টিনিউ জিকে আলোচনা তোমাদের সাথে হয়ে যাবে। এই জিকের কোনটা ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, সমস্ত ভিডিওতে বলে দেবো। পুঙ্খানুপুঙ্খ এক একটা কোশ্চেন পিছু আলোচনা করে দেবো, যে কোনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষায় আসছে, পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট। সব তোমাদের জিকেতে কোনো কনফিউশনই থাকবে না। আস্তে আস্তে তোমাদেরকে জিকে সমস্ত রকমের ভাবে জিকেতে আমি স্ট্রং করে দেবো। জিকেতে যে যে জায়গাগুলো কনফিউশন রয়েছে, যে যে জায়গাগুলো পরীক্ষার হলে গিয়ে তোমাদের ভুল হয়, কোথায় যেগুলো তোমরা দেখতে পাও না, সমস্ত আলোচনার সময় বলে দেবো। শুধু গুরুত্ব সহকারে আলোচনাগুলো শুনবে। একটা দীর্ঘ এক্সপিরিয়েন্সের সঙ্গে বলছি যে কথাগুলো বলবো, এই কথাগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য এবং গুরুত্বপূর্ণ কথা। এগুলোকে যদি অ্যাভয়েড করে যাও, তোমাদের পরীক্ষার হলে ভুলগুলো কিন্তু কখনোই সংশোধিত হবে না, ভুলগুলো রয়েই যাবে, ঠিক আছে? দেখো, পরীক্ষার হলে তুমি জিকে পড়ে গেলে, পরীক্ষা দিলে তুমি ক্র্যাক করে ফেলে, এরকম নয়। হ্যাঁ, দেখো, ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের জিকে যে বিষয়গুলো, সেগুলো সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করবো। আর পরবর্তী ভিডিওতে এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে থেকে আরো ডিপে গিয়ে আলোচনা করবো, যে কোন ভুলগুলো তোমাদের পরীক্ষার হলে হয়ে যায়। কি জিকে গুলোর কথা বলছি, এই জিকে গুলো কিরকম ধরনের জিকে আছে, কোন পরীক্ষায় কি ধরনের জিকে আছে, এগুলো নিয়ে একটা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকের যে ভিডিও, সেই ভিডিওটা যে জিকেগুলো দিয়েছি, এর ভেতরে কিছু কমন প্রশ্ন আছে, কিছু ওয়ান টাইমার আছে, কিছু অড প্রশ্ন আছে। এগুলোকে কিন্তু পড়ে যেতে হবে। এই প্রশ্নগুলো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তবেই কিন্তু সফলতা পাবে। সোজা কতগুলো জিকে পড়ে গেলাম আর এক্সামে কমন পেয়ে গেলাম, এটা ভাবার কোনো কারণ নেই। এই ধরনের জিনিস কিন্তু এক্সামে আসবে না। এখন এক্সামের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাটার্নকে ফলো করা হচ্ছে, ইউপিএসসির প্যাটার্নকে ফলো করা হচ্ছে। তাহলে তোমাদের কিন্তু নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে, যাতে তোমরা এই জিকেগুলোকে উত্তর ঠিকভাবে দিতে পারো, ঠিক আছে? তো যে জিকেগুলোকে করাচ্ছি, খুব মন দিয়ে করো। আশা করছি জিকে সিরিজ কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু অনেকটা লাভবান হবে। তোমাদের সাথে জিকের ম্যাক্সিমাম পার্ট আলোচনা আমি করে দেবো, ঠিক আছে? আর এর পরবর্তী ভিডিওতে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে যে কি কি ধরনের জিকে আমাদের করতে হয়, স্ট্যাটিক জিকে কোনগুলো, কি ধরনের জিকে কে স্ট্যাটিক জিকে বলা হয়, কোনটা হিস্ট্রির পার্ট, কোনটা ন্যাশনাল মুভমেন্টের পার্ট, এইরকম ধরনের ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে আসবো, যাতে তোমাদের জিকে পড়তে সুবিধা হয়, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। স্ক্রিনে তোমরা নজর রাখো, ইম্পর্টেন্ট জিকে গুলো আলোচনা হবে তোমাদের সাথে। পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে, ঠিক আছে? তো তোমরা নজর রাখো স্ক্রিনে। আজকের আলোচনার বিষয় জিকের। তো জিকের সম্পর্কে তোমাকে বলে রাখি, তো এই প্রশ্নগুলো নতুন প্রশ্ন, নাম্বারিংটা হয়তো এক হবে, তো তোমরা নজর রাখো। বলছে, পৃথিবীর প্রদক্ষিণ থেমে গেলে জি এর মান কি হবে? ঠিক আছে, অর্থাৎ পৃথিবী যে ঘুরছে সূর্যের চারিদিকে, এটা যদি থেমে যায়, তাহলে জি এর মানের কি পরিবর্তন ঘটবে? কি হবে জানো? এই যে জি গ্র্যাভিটি, এর মানটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন দেখো, সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষাতে এই প্রশ্নটা কতবার এসেছে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র ঘাটলেই বুঝে যাবে। খুব ইম্পর্টেন্ট দিয়ে এই প্রশ্নটা পড়ে রাখবে, আগামী পরীক্ষাতেও আসতে পারে। সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দের, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে? কাদের সংবিধানে? তো এখানে দেখো, সঠিক অ্যান্সার যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশ সংবিধান। মনে রাখবে, ব্রিটেনের সংবিধান পৃথিবীর একমাত্র সংবিধান যেটা কিনা অলিখিত। আর লিখিত সংবিধানের মধ্যে ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ সংবিধান। এই দুটো প্রশ্নই পরীক্ষাতে চলে আসে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, 4 নম্বরেরটা বলছে, নিম্নের কোনটি একটি অর্ধ পরিবাহী? পরিবাহী সম্পর্কে তোমরা জানো, এখানে জানতে চেয়েছে কোনটা অর্ধ পরিবাহী, ঠিক আছে? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, জি হচ্ছে অর্ধ পরিবাহী। সবিতা কাব্যগ্রন্থটি কার লেখা?
এই যে সবিতা কাব্যগ্রন্থ, মনে রাখবে এটা একটা ফেমাস ফেমাস লেখক, তার সম্পর্কে তোমরা অনেক কিছু জানো। তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থর নাম হচ্ছে সবিতা। পরে দেখো, কাঁকড়া বিছের রেচনাঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগেই বলে দিয়েছি। রেচনাঙ্গ আর গমনাঙ্গ এবং যেগুলো রয়েছে শ্বাস অঙ্গ, এগুলোকে খুব ভালো করে পড়ে যাবে। এই প্রশ্নগুলো এক্সামে কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, তো মনে রাখবে কাঁকড়া বিছের রেচনাঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি। এই ধরনের প্রশ্ন খুব ভালো আর খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দিচ্ছে। তোমরা কিন্তু এই রেচনাঙ্গ আর গমনাঙ্গ কিন্তু এক্সামে করে যাবে খুব ভালো করে। ঠিক আছে, রেচনাঙ্গ, গমনাঙ্গ, গমন পদ্ধতি, কোনটা কার শ্বাসযন্ত্র, কোনটা কার চলার পদ্ধতি, এগুলো সব পরীক্ষায় দেয়। ঠিক আছে, তো চলো 7 নম্বর প্রশ্ন দেখো, ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু দিচ্ছে পরীক্ষায়, যেটা ইম্পর্টেন্ট সেটাকে ইম্পর্টেন্টই বলবো। ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে যেগুলো ওয়ান টাইমার। তো ভুটানের দীর্ঘতম নদীর নাম, তোমরা সবাই জানো ভুটানে একটা নদী বিরাজ করে, তার নাম হচ্ছে, দাঁড়াও, সেই নদীটার নাম হচ্ছে মানস। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, আহ পত্ররন্ধ্রের মুখ কখনো খোলা থাকে না, কার? অর্থাৎ যে নিচে যে অপশন গুলো দেওয়া আছে, সেই অপশন গুলোর মধ্যে কার পত্ররন্ধ্রের মুখ কখনোই খোলা থাকে না? এখানে সঠিকটা হচ্ছে এইটা, ইকুইজিটাম। ইকুইজিটামের পত্ররন্ধ্রের মুখ কখনোই খোলা থাকে না, বাকিগুলোর খোলা থাকে। প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার আসল নাম কি? অর্থাৎ গুলজার তার আসল নাম কি? ইনি একজন কবি এবং গীতিকার, অর্থাৎ গায়ক এবং কবি। ঠিক আছে, তো কি আসল নাম বলো তোমরা? সঠিক অ্যান্সার হচ্ছে সম্পুরান সিংহ কালোরা। হুম, মনে রাখবে এটা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন, নিম্নের কোন প্রজন্মের মাধ্যমে ক্ষুদ্রতম পূর্ণতাপ্রাপ্ত জীব জনক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন স্বতন্ত্র জীব হয়ে ওঠে? অর্থাৎ কি বলতে চাইছে, নিম্নের কোন প্রজন্মের মাধ্যমে ক্ষুদ্রতম পূর্ণতাপ্রাপ্ত জীব জনক শরীর থেকে, অর্থাৎ যে শরীরে উৎপন্ন জনক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটা নতুন স্বতন্ত্র জীবে পরিণত হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে কোরকোদগম। সঠিক অ্যান্সার হচ্ছে কোরকোদগম। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? এটা সবাই তোমরা আশা করি জানো, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আর্য সমাজ কত খ্রিস্টাব্দের প্রতিষ্ঠা হয়? এই কত খ্রিস্টাব্দের প্রতিষ্ঠা হয়, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক, ভারতীয় ইতিহাসে কাকে পাগলা রাজা নামে খ্যাত? অর্থাৎ কাকে পাগলা রাজা বলা হয়? সবাই জানো, তামার নোট প্রচলন করেছিলেন, তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। ঠিক আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা। মনে রাখবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন, বৃক্কের লেখক। আগের তোমাকে একটা জিকেতে বলে দিয়েছিলাম যে বৃক্কের গঠনগত কার্যগত একক কি? সেখানে বৃক্ক ছিল না, সেখানে নিউরন ছিল। ঠিক আছে, নেফ্রন ছিল। তো মনে রাখবে সেটা নিউরন ছিল, আর আজকের বৃক্কের আর গঠনগত একক হচ্ছে নেফ্রন। নেফ্রন হচ্ছে বৃক্কের। ঠিক আছে, নেফ্রন কার? নেফ্রন হচ্ছে বৃক্কের। আর নিউরন কার? স্নায়ুতন্ত্রের। মনে রাখবে, দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, পরে পরে দেখো, বলছে ফ্লুরিন এর পারমাণবিক সংখ্যা কত? এই পারমাণবিক সংখ্যাগুলো ম্যাক্সিমাম পড়ে যাবে। ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা 9। এ ধরনের কিন্তু এক্সামে দিয়ে দিচ্ছে, রেলের পরীক্ষাতে খুব দিচ্ছে। বলছে পৃথিবীর নীরব শহর নামে পরিচিত কি? পৃথিবীর নীরব শহর কাকে বলা হয়? এই প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে দিয়ে দেয়। নীরব শহর যখনই বলবে, রোম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, দুধ কোন ধরনের দ্রবণ? আচ্ছা, দুধ যে দ্রবণ, এটা কি ধরনের দ্রবণ? এটা হচ্ছে কলয়েডীয় দ্রবণ। মনে রাখবে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? এটা জানো সবাই, কোথায় ঘটেছিল জালিয়ানবাগ হত্যাকাণ্ড? অমৃতসরে। কোথায় অমৃতসর? পাঞ্জাবের। মনে রাখবে। পরে দেখো, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে যে কটা অপশন দেয়া আছে, সব
সব হচ্ছে সঠিক অ্যান্সার। গ্লাইকোলাইসিস এই সব জায়গাতেই ঘটে থাকে। তো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে 1857, 1857 এই বইটার রচয়িতা কে? এই বইটা কার লেখা? খুব ফেমাস একটা বই, হ্যাঁ মনে রাখবা। এটা হচ্ছে আর.সি. মজুমদার, একজন ঐতিহাসিক ফেমাস, তার তার লেখা এই বইটা। পরের প্রশ্ন দেখো, কে নব্য বেদান্তবাদ প্রচার করেছিলেন? এইটা খুব ইম্পর্টেন্ট ইতিহাসের প্রশ্ন। নব্য বেদান্তবাদের প্রচারক হিসাবে 12-এ অনেকবার প্রশ্ন চলে আসে। এইটা সঠিক অ্যান্সার হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ নব্য বেদান্তবাদ প্রচার করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বিন্ধ্য কোন শ্রেণীর পর্বত? হ্যাঁ, বিন্ধ্যটা কোন ধরনের পর্বত? আচ্ছা, বিন্ধ্য যে পর্বত রয়েছে এই ধরনের কি ধরনের পর্বত? স্তূপ, ভঙ্গিল, ক্ষয়জাত, সঞ্চয়জাত। হ্যাঁ, ভঙ্গিল পর্বতের মধ্যে আমাদের হিমালয় পর্বত পড়ছে, কিন্তু বিন্ধ্য কিন্তু হিমালয় পর্বতের মতো ভঙ্গিল পর্বত নয়। বিন্ধ্য হচ্ছে স্তূপ পর্বত। ক্ষয়জাত পর্বত আমাদের আরাবল্লী হচ্ছে ক্ষয়জাত পর্বত। এই পর্বতের শ্রেণী বিভাগগুলো পড়ে যাবে, এক্সামে কিন্তু এগুলো দিয়ে দেয়। ঠিক আছে, পরে দেখো, ইসিজি রোগ, ইসিজি পরীক্ষায় রোগীর হাতে ও পায়ে কয়টি ইলেকট্রোড ব্যবহার করা হয়, অর্থাৎ কি লাগানো হয় সেটা তোমরা জানো। তোমরা যদি কেউ ইসিজি করে থাকো তোমরা কিন্তু এটা জানবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে 4টি, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা তোমরা বলো। হ্যাঁ, কম্ব রামায়ণ, আমাদের যে রামায়ণ আছে সেই রামায়ণটা একটা ভাষায় লেখা হয়েছিল। এটা হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এই 23টা প্রশ্ন ছিল তোমাদের জন্য আজকের। এই 23টা প্রশ্নকে বাড়িতে ভালো করে পড়ে নাও। আশা করছি সামনের পরীক্ষাতে তোমাদের উপকারে লাগবে। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের যদি বন্ধুরা থাকে তাদেরকে প্লিজ বলবে যে নিচে গিয়ে কমেন্ট করে জানাতে যে উত্তরটা জানতে চাইলাম সেটা। আর তোমরা যদি তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করো, আশা করছি তোমাদের সাথে আরো ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারবো, তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস নিয়ে।